নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল, আপনাদের চ্যানেল হঠাৎ ইচ্ছেতে। আজকে ঘুরে দেখব বীর শহীদদের যেই জায়গায় পরাধীন ভারতে রাখা হতো, আলিপুর জেল মিউজিয়াম। 1906 সালে এই আলিপুর সেন্ট্রাল জেল তৈরি হয়। অবিভক্ত ভারতের রাজধানী কিন্তু একসময় কলকাতাও ছিল। 1911-তে সেই রাজধানী পাল্টে চলে যায় দিল্লি। কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল ছিল তখনকার সময়ে বিপ্লবিক চিন্তা ভাবনার প্রাণকেন্দ্র। বিভিন্ন গুপ্ত সমিতি, বিভিন্ন বিপ্লবীদের আখড়াই ছিল এই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা। এই লাল দেওয়াল, এই প্রাচীর কিন্তু মনে করায় প্রত্যেকটা বিপ্লবীদের কথা, যারা বন্দে মাতারাম এর ধ্বনিতে নিজেদের ফাঁসি কাঠে চড়তেও কিন্তু দ্বিধাবোধ করেননি। বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি করব ফাঁসি। আমি নিজে জানি না কিভাবে আমার অনুভূতিটা আপনাদের কাছে ব্যক্ত করব। এই সেই চত্বর যেখানে ভারতের বহু নবীন, বহু তরুণ তরতাজা প্রাণ ফাঁসির কাঠে ঝুলে পড়েছিলেন। দেখাচ্ছি সেই জায়গা। ঠিক এই ফাঁসির মঞ্চের সোজাসুজি দ্বিতল ভবনটি দেখছেন, এই দ্বিতল ভবনটিতেই রাখা হতো সেই সমস্ত বিপ্লবীদের, যারা এই ফাঁসি কাঠে চড়া বিপ্লবীদের দেখতেন এবং তারা যাতে তাদের আগামী পরিকল্পনা ইংরেজ সরকারের কাছে ব্যক্ত করেন। কতটা মেন্টালি টর্চার করা হতো বলুন তো, যে ওখানে দাঁড়িয়ে এখানে তাদের বিপ্লবী সহযোদ্ধাদের ফাঁসি কাঠে আহুতি দিতে দেখতে হতো। দেখুন সেই জায়গা। যেই কিশোর বা শিশুটি পাঠা বলি দেখতে ভয় পেতেন, কেঁদে দিতেন, সেই কিন্তু এই মঞ্চে একবারও ভয় পায়নি, তার পা কিন্তু টলেনি এই মঞ্চে ঝুলে যাওয়ার জন্য। সে হচ্ছে দীনেশ গুপ্ত। এই সেই জায়গা যেখানে ফাঁসির কাঠে ঝুলে যেতেন বিভিন্ন বিপ্লবীরা। এই জায়গায় থেকেই ফাঁসির মঞ্চে চড়ে যাওয়া বিভিন্ন বিপ্লবীদের ফাঁসি দেওয়ার পরে ঠিক এখান থেকে বের করে নেওয়া হতো। ঠিক ফাঁসির মঞ্চে ওঠার পরে 30 মিনিট তাদের রাখা হতো, তারপরে কিন্তু ঠিক এখান থেকেই বের করা হতো তাদের অপার্থিব দেহকে। এইটাই হচ্ছে পোস্টমর্টমের জায়গা। 30 মিনিট ফাঁসি কাঠে ঝুলে যাওয়ার পরে তাদের অপার্থিব দেহকে এখানে নিয়ে আসা হতো, যাচাই করা হতো তারা মারা গেছেন কিনা। যদি তারা তারপরেও মারা না যেতেন, তাদের গলার শিরা, হাতের শিরা প্রভৃতি কেটে এখানেই রাখা হতো, আর এই নালীর মাধ্যম দিয়েই সেই রক্ত বেরিয়ে যেত। এখানে কিন্তু প্রথম ফাঁসি হয় কানাইলাল গুপ্তের, এবং শেষ ফাঁসি হয়েছিলেন কিন্তু ধনঞ্জয় চ্যাটার্জির 2004 সালে। কিন্তু তারপরে আর কোনো ফাঁসি এখানে হয়নি। সরকারি রিপোর্ট অনুযায়ী দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার ঠিক আগের রাতে অতিরিক্ত পরিমাণে আফিম খাওয়ানো হয়, তারপরেও কিন্তু তিনি সজাগ ছিলেন। তাকে ফাঁসি দেওয়ার পরে তার অপার্থিব দেহকে কিন্তু তার পিতা মাতা বা আত্মীয় পরিজনকে দেখতে দেওয়া হয়নি। এই জেলের চত্বরেই তাকে দাহ করা হয়, এবং ঠিক পাশের টালি নালায় তার দেহবশকে রাতেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। ভাবুন তো, আমরা যেই দেশে দাঁড়িয়ে রয়েছি সেই দেশের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি কেমন ছিল তুলনা করুন। সেই সমস্ত মানুষেরা, বিপ্লবীরা যদি আজকের দেশকে দেখতেন, তারা কি খুশি হতেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর আপনারাই দেবেন।
এগুলোই কিন্তু কন্ডেমনেশন সেল, যেই সেলে বিভিন্ন আসামিদের রাখা হতো তাদের ফাঁসিতে চড়ার ঠিক আগের রাতে, এবং এখানেই তাদের শেষ ইচ্ছে, গীতা পাঠ এবং কী খেতে চান সেটা কিন্তু দেওয়া হতো ঠিক আগের রাতেই। দীনেশ গুপ্তের গল্পে আগে বললাম তাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, ঠিক এরকমই কোনো একটা সেলের মধ্যেই তাকে আগের দিন রাতেই অতিরিক্ত পরিমাণে আফিম খাওয়ানো হয়েছিল। ভাবুন। এই হচ্ছে সেই সমস্ত শহীদদের তালিকা যারা কোনো পরোয়া না করে ঝুলে গেছিলেন ফাঁসির মঞ্চে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, চারুচন্দ্র বসু। বাংলা এবং ইংরেজিতে পুরো শহীদদের নাম এবং কবে তারা ফাঁসির খাটে চড়েছিলেন সেই দিনগুলো এখানে উল্লেখিত রয়েছে। জোর হাতে এনাদের প্রণাম করতে ইচ্ছা করে যে আজকে আপনাদের জন্যই, আপনাদের অবদানের জন্যই, আপনাদের বলিদানের জন্যই আমরা মুক্ত দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করছি। এরপরে দেখব নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং যতীন্দ্রমোহন সেল, যেই জায়গায় এই রকম মহাপুরুষেরা ছিলেন। চলুন। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় আইন অমান্য আন্দোলনের জন্য তিনি কিন্তু এই সেলেই কিন্তু বন্দী ছিলেন 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। এটাই কিন্তু যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই দ্বিতল ভবনটির 6 নম্বর কক্ষে তাকে কিন্তু বন্দি করা হয়েছিল। তৎকালীন পুরসভার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্তকে এই কক্ষে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। কেন? ভারত এবং বার্মা ভাগের বিরোধিতা করেছিলেন তিনি। এটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কক্ষ। এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত বন্দী ছিলেন। আর এখান থেকেই তিনি কিন্তু কলকাতা পুরসভার মেয়র পদেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। তিনি এখানে এসেছিলেন কেন ওনাকে এইখানে বন্দি করা হয়? জাস্ট বিকজ উনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন। তাই এখানে আমার যাওয়ার সময় দিদির সাথে আলাপ হলো। দিদি কিছু মানে অবাঞ্ছিত কথা শুনেছেন এখনের প্রজন্মের মানুষদের কাছে। আমিও যতুবা এখনের প্রজন্মেরই ছেলে, তবুও দিদির মুখে শুনে নিন যে দিদি কি শুনেছেন। দিদি, প্রথমে তুমি বলে দাও যে তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কি শুনলে। আমি টলিগঞ্জ হরিদেবপুর থেকে এসেছি। আমার নাম রিঙ্কি সাহা। আর আমি যখন এখানে এসেছি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই। জাস্ট আমার দেখা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির কাঠ, সেখানে গিয়ে জাস্ট আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই। এবং আমি যখন তারপরে এসে নেতাজি সুভাষচন্দ্রের এই জায়গাটা ঢুকছি, নিচে বিধানচন্দ্র রায় আরও কারা ছিলেন আমি এই মুহূর্তে এতটা আবেগপ্রবণ ঠিক মনে করতে পারছি না। যখন উঠছি তখন একটি বাচ্চা, সেও ব্লগ বানাচ্ছে, বলছে আমি ডক্টর বিধানচন্দ্র রায়কে চিনি না, এ কে? মানে আমি জাস্ট নিতে পারিনি। আমি উঠতেই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি বলছে এরা, ব্লগ বানানোর জন্য জাস্ট এসছে, আবেগটা কোথায় এদের মধ্যে? তারপরে উঠতেই এই ভাইয়ের সাথে দেখা। আমি দেখছি ভাই খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছে সব কিছুর সাথে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেই পড়েই ওর সাথে একদম কথা বললাম যে ভাই। তারপরে দুজনের কিছুক্ষণ কথোপকথন চলার পরে আপনাদের কাছে এই ভিডিওটা। শুনলেন তো এখনের প্রজন্ম কতটা জানে। এই জিনিসগুলো জানার দরকার। কাদের জন্য আজকে আমরা এখানে, তাদের বলিদানকে জানার দরকার। জানুন, পড়ুন, শিখুন। ছোট্ট একটা আমারও চ্যানেল আছে। হ্যাঁ, ছোট্ট আমার আমার দিদির
দিদির কিন্তু নিজস্ব একটা চ্যানেল আছে, সেই চ্যানেল সম্বন্ধেও দিদি বলুন বলো দিদি। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম ইচ্ছে ডানা, পারলে একটু ঘুরে আসবেন। আর এখন আমরা প্রবেশ করলাম নেহেরু কক্ষে। আপনাদের দেখাই আগে, তারপরে বলছি এই কক্ষের বিশেষতা। এই কক্ষেই কিন্তু জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 17ই মে 1934 প্রায় 80 দিন বন্দী ছিলেন, এবং সেই সময়ই তার কন্যা ইন্দিরা গান্ধী এইখানে আসতেন। 17 বছরের যুবতী তখন তিনি, পড়ছেন শান্তিনিকেতনে, বাবার সাথে দেখা করতে আসছেন। সময় পেতেন মাত্র 20 মিনিট, সেই সময়ই ধার্য ছিল তার জন্য। ঠিক এই জায়গাটায় তিনি বসতেন, দেখাচ্ছি আপনাদের। প্রায় সব কক্ষই নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু আমি এখন আপনাদের যেই জায়গাটা দেখাবো সেখানে কিন্তু একটা কক্ষ একেবারে হুবহু যেমন ছিল তেমনই রাখা আছে। সেই জিনিসটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। এরকমই কিন্তু দেখতে হতো বিভিন্ন সেল। চলুন এবার ভিতরে দেখাই সেই সমস্ত মানুষদের জীবনযাত্রা কেমন চলতো। দেখুন কিভাবে রাখা হতো তখনকার সময় বিভিন্ন আসামিদের। দেখাই, দাঁড়ান। এই ছোট্ট শোয়ার জায়গা, যেখানেই খেত সেখানেই স্নান করত। দেখুন, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। এই চা হয়ে গেছে রে, আয় না কেন? কোন পর্যায়ে গেলে একটা বৃহৎ দেশকে একটা ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য ঘরের প্রত্যেকটা সন্তান বিপ্লবীতে পরিণত হতে পারে, ভেবে দেখুন। এইবার আপনাদের যেই জিনিসটা দেখাবো সেইটা আপনাদের মনে অবশ্যই শিহরণ জাগাবে। গুপ্ত যুগের বিপ্লবীদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেটা এই আলিপুর সেন্ট্রাল জেলে পুলিশ মিউজিয়ামে রাখা আছে। বিভিন্ন জিনিস আছে, চলুন আপনাকে একের পর এক দেখাচ্ছি। এই হচ্ছে সেই বই, যেই বই পাঠানো হয়েছিল মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা ডিএইচ কিংসফোর্ডকে 1909 সালে ফেব্রুয়ারি মাসে এই বোমটাকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু এই বোমটা পাঠানো হয়েছিল তার ঠিক 1 বছর আগে, 1908 সালে। হেমচন্দ্র দাস এই বইটির ভিতরে একটি বোমা রেখে কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন। এইবার দেখাই আমি যেখান থেকে বিলং করি, মানে আগরপাড়া। আগরপাড়াতেও একটা ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির কিছু জিনিস এখানেও রাখা হয়েছে। চলুন, এটা কিন্তু আমি জানতাম না, এখানে এসে জানতে পারলাম। চলুন দেখাই আপনাদের। দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের রেপ্লিকা এটি। এই উইংটাই কিন্তু ছিল যতদূর সম্ভব হসপিটাল, এবং এখানেই এখন বাংলার সেই নবজাগরণ, বাংলার রেনেসা পিরিয়ড, বাংলার বিপ্লবী আন্দোলনের সময় যে সমস্ত ঘটনার সাক্ষী রেখেছে, সেই সমস্ত জায়গা সম্বন্ধে, সেই সমস্ত ঘটনা সম্পর্কে সম্পূর্ণ বিবরণ রয়েছে এইখানেই।